টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব সহজ একটি বিষয় এবং যেটা আমরা কাঙ্ক্ষিত, আমাদের কাছে সবসময় আমরা চাই, সবসময় এটা পেতে চাই, গর্বিত হতে চাই, সেটি হচ্ছে যে খুব সহজেই কিভাবে সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করে আমেরিকার একজন গর্বিত নাগরিক হওয়া যায়। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার আগে যে বিষয়টি নিয়ে আমরা একটু ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট আছে, নিশ্চয়ই আজকে আমাদের আলোচকের কাছে সেই আপডেটগুলো আছে, সেই আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো এবং হাতে যদি সময় থাকে তাহলে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট যেটা আছে, ভাওয়া যেটাকে বলি আমরা, সেটার উপরে আমরা কথা বলবো যদি সেটা হাতে সময় থাকে। এর বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের সাথে সংযুক্ত হয়েছেন আপনার, আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি ইরশাদ সামি। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সকল দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা যে অনেকদিন পরে আপনাকে পেয়েছি। মাঝে একটু একবার সমস্যার কারণে হয়তো আসতে পারেননি, তো যাই হোক, অনেকদিন পরে আপনাকে পেয়েছি, এর জন্য ভালো লাগছে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের আজকের মূল আলোচনার বিষয় যে সিটিজেনশিপ পরীক্ষা নিয়ে এবং খুব সহজে কিভাবে পাশ করা যাবে, তার পদ্ধতি, টেকনিক, এগুলো আপনি একটু বলবেন। তার আগে আমি জানি আপনার কাছে ইমিগ্রেশন সংক্রান্ত কিছু আপডেট আছে, সেই আপডেটটি আমরা শুনতে চাই। প্রথমেই অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই। আপডেটটাই আসলে আমাদের দর্শকরা বেশি শুনতে চায়। প্রথমে ওই যে আজকে ফ্রাইডেতে ইউজুয়ালি ইউএসসিআইএস আপডেট করে তাদের ওয়েবসাইট। সেপ্টেম্বর 10 তারিখ থেকে যেটা হয়েছে যে গ্রিন কার্ডের মেয়াদটা বাড়ানো হয়েছে। যেমন ফর এক্সাম্পল, যারা I-190 অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের এক্সটেনশনের জন্য, রিনিউয়ালের জন্য, তাদের কেসগুলো আগে 24 মাস পর্যন্ত এক্সটেনশন দিয়েছিল। যে আপনার কেস যদি আপনি অন টাইমে ফাইল করে থাকেন, ফর এক্সাম্পল আপনার গ্রিন কার্ডটা মেয়াদ শেষ হওয়ার আগে ফাইল করেন, সেই ক্ষেত্রে আপনার কেসটা যদি পেন্ডিং থাকে, এটা এক্সটেন্ড করা হচ্ছে আনটিল 36 মান্থস, আগে যেটা 24 মাস ছিল। সো উইচ ইজ আ গুড নিউজ যে এক্সটেন্ড করা হচ্ছে 36 মান্থস। কারণ এটা আরেকটা জিনিস দেখাচ্ছে যে ইউএসসিআইএস অ্যাকচুয়ালি 24 মাস আগে যেটা সময় দিয়েছিল সেটার মধ্যে কাজ তাদের সম্পন্ন করতে পারছিল না, এই জন্যই এটা দেওয়া যে 36 মান্থস এখন দিচ্ছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আরেকটা অসংখ্য ক্লায়েন্টদের আমাদের কাছে ফোন আসে, সেটা হচ্ছে যে প্যারোল ইন প্লেস এর ব্যাপারে। তো ওইটাতে, যেটাকে আমরা অলসো বলি কিপিং ফ্যামিলিজ টুগেদার, এটাতে যে স্টে গ্রান্ট হয়েছে সেটাতে কি ওনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো আমাদের অ্যাডভাইস, প্রত্যেককে আপনারা যত শীঘ্রই সম্ভব এটা অ্যাপ্লাই করে ফেলেন। এবং আমার ধারণা যে তারা এটা প্যারোল ইন প্লেসটা কোর্টে হয়তো ইভেন্চুয়ালি এটা এই আইনটা বলবৎ থাকবে ইভেন্চুয়ালি, আমার মতে আর কি। সো I might be completely wrong, but আমার যতটুকু স্টাডি আছে সেটাতে আমি মনে করছি that it's going to stay payroll in place. তো আমাদের সব দর্শকদের উদ্দেশ্যে আমার বলা যে as soon as possible apply for it. You have nothing to lose. Just do it. তো কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা দেখেছি অনেক বছর ধরে তারা বসে আছেন এবং দেশে যেটা তাদের ওয়েভারের মাধ্যমে যদি করতো তারা, যেমন আপনি ইউ আর ম্যারিড টু ইউএস সিটিজেন, আমরা সবাই জানি পেরোল যারা করবেন, আর যারা এদেশে 10 বছর হয়ে গেছে 2024 জুন 17, 2024 যাদের অলরেডি 10 ইয়ার্স তারা ইউএসএ তে বসবাস করছেন, তাদের
ফিজিক্যাল রেসিডেন্সি আছে, প্লাস তারা ম্যারিড ইউএস সিটিজেনের সাথে। সো এই ক্লায়েন্টগুলো যারা ইললিগাল এন্ট্রি করেছিল এখানে। সো আগে আমরা যেটা করতাম ইললিগাল এন্ট্রির জন্য, যে আমরা দেশ থেকে এখান থেকে ওয়েভার অ্যাপ্লাই করে মানে ইললিগাল এন্ট্রিটাকে এলিজিবল হয় না, তো সেটার জন্য সেটা ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওয়েভার অ্যাপ্লাই করতে ওয়েভারের ওয়েটিং টাইম ছিল 36 মান্থস অর ওভার 4 ইয়ার্স। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এখন I-131F দেয়া হয়েছে আর কি। তো যদি এটা কেউ I-131 অ্যাপ্লাই করে থাকেন, ইটস ভেরি গুড নিউজ। যদি না করে থাকেন তাহলে ইমিডিয়েটলি এটা অ্যাপ্লাই করে রাখেন, এবং এটার ফিস হচ্ছে 580 টাকার মতো গভর্নমেন্ট ফিস নেয়, এবং অনলাইনের মাধ্যমে এটা করতে পারেন আপনারা। আমার অ্যাডভাইস হচ্ছে প্রফেশনালদের দিয়ে করান, কারণ মিস্টেক যাতে না হয়। এবং আরেকটা যেটা আমরা অনেকেই যেটা কনফিউশন সৃষ্টি করেছে, যে ডিস্ট্রিক্ট কোর্ট এটাকে স্থগিত ঘোষণা করেছে, কিন্তু অ্যাপেলেট কোর্টে যে আবার বলেছে যে ইটস ফাইন, এটা এক্সটেন্ড করে দিয়েছে আনটিল অক্টোবর পর্যন্ত। যেটা সেপ্টেম্বর 23 পর্যন্ত ছিল সেটাকে এক্সটেন্ড করা হয়েছে অক্টোবর পর্যন্ত। সো অক্টোবর 23 পর্যন্ত। সো অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ যদি আপনি অ্যাপ্লাই করে দেন তাহলে হয়তো এটা যখন কোর্ট ডিসাইড করবে আমাদের ফেভারে, তখন হয়তো আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারবেন। সো USCIS cannot decide on your application right now, but ওরা আপনার রিসিট ইস্যু করতে পারবে, ওরা আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ইস্যু করতে পারবে। সো আপনি লাইনে এগিয়ে থাকবেন যদি আপনি এখন অ্যাপ্লাই করে দেন। দিস ইজ মাই অ্যাডভাইস ফর আমাদের সকল দর্শকদের জন্য। তো আপনি বললেন যে এটা ডেডলাইন 31 অক্টোবর শেষ তারিখ নাকি? 23rd of October এখনো পর্যন্ত কোর্ট দিয়েছে। ইট মে বি এক্সটেন্ডেড, ইট মে বি এখন যেহেতু এটার উপরে কোর্ট একটা ভার্ডিক্ট দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে কি এটা এখন আপনি যদিও বললেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আবেদন করতে, তাহলে সেক্ষেত্রে কি যেহেতু কোর্ট এটা স্থগিত করে রেখেছে আপাতত, তো এরপরে কি সম্ভাবনা আছে যেহেতু টাইমটা এক্সটেন্ড করার আবেদনের? আগে তো এটা সেপ্টেম্বর 23 পর্যন্ত ছিল, সেটাকে কোর্ট এক্সটেন্ড করে অক্টোবরে দিয়েছে। আমরা অবশ্যই মনে করছি এটা সম্ভাবনা আছে, কারণ কোর্ট এত তাড়াতাড়ি যে কোনো একটা কেসের ডিসিশন দিতে পারে না। আর কোর্ট যেটা স্থগিত করেছে, অ্যাপ্লিকেশন ফাইল করাতে তারা কোনো স্থগিত আদেশ দেন নাই। স্থগিত আদেশ অনলি USCIS কোনো সিদ্ধান্ত দিতে পারবেন, ডিসিশন নিতে পারবেন না, সেটা দিয়ে দিয়েছেন। সো আপনি যদি অ্যাপ্লিকেশনের বিগিনিং এ থাকেন, ওটা এখনো ডিসিশন প্রসেস পর্যন্ত যায় নাই, সো আপনি লাইনে এগিয়ে থাকবেন, এটাই হচ্ছে আমাদের অ্যাডভাইস আর কি। সো অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড ওয়েট ইন লাইন। আর যদি অ্যাপ্লিকেশন কমপ্লিটলি বাতিলও হয়, উইচ ইজ হাইলি আনলাইকলি, আমার মনে হয় না এটা বাতিল হবে উপরের কোর্টে গিয়ে, এটা ইটস গোইং টু বি ফাইন, বাট সো দ্যাটস ওয়াই মাই অ্যাডভাইস ইজ ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো বিষয়টি নিয়ে যখন আপনি একটু আপডেটের মধ্যেই আলোচনা করলেন এবং আপনি বললেন যে এই পিআইপি বা পেরোল ইন প্লেসের আবেদনের ক্ষেত্রে যে যোগ্যতার বিষয়গুলো বললেন, যে এখানে কমপক্ষে 10 বছর থাকতে হবে, একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করতে হবে, এই দুটোর কথা বললেন, এর বাইরে কি আর কোনো শর্ত আছে? এই যে এখানে যে ফিজিক্যাল প্রেজেন্স 10 ইয়ার্সের, সেটা আপনাকে প্রুভ করতে হবে। সো এটা প্রুফ করা, আপনি তো ইউজুয়ালি যারা এখানে বিবাহিত আছেন এবং স্পাউসের সাথে আছেন, তাদের অনেক ডকুমেন্টেশনই থাকতে পারে, যেটা আমরা মনে করি যে এই ডকুমেন্টেশনগুলোও আপনি এই ওয়াইল ইউর ওয়েটিং, অ্যাপ্লিকেশন ফাইল করে দেওয়ার পরে আপনি যখন ওয়েট করবেন, তখন আপনার প্রুফগুলো আপনি একসাথে করতে পারেন। সেই প্রুফগুলোর মধ্যে আপনি দেখাতে পারেন যে আপনি এখানে কোনো ডাক্তারের কাছে গেছেন, সেটা ডাক্তারের কোনো চিঠি নিতে পারেন। তারপরে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন, মেডিকেল ইন্স্যুরেন্স, সেগুলো হতে পারে, আপনার ছবি হতে পারে, অ্যাফিডেভিটস হতে পারে, যারা আপনার অ্যাকোয়ান্টেন্স, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার দিতে পারেন।
তারপরে হচ্ছে যে ট্যাক্স রিটার্ন যদি আপনি টিআইএন নাম্বার দিয়ে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যদি ফাইল করে থাকেন সেটা দিতে পারেন। এখানে যদি কোনো অথরিটির কাছে আপনি কোনো কিছু অ্যাপ্লাই করেন, ফর এক্সাম্পল মর্গেজ অ্যাপ্লিকেশন করেছেন, অথবা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন, অথবা ব্যাংক স্টেটমেন্ট, হোয়াট এভার ইউ ডিড লাস্ট 10 years, you can use those. তো এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, ধরুন এখানে 10 বছরের কথা বলা হয়েছে, এমন মানুষও আছে, কারণ এখন তো টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, সে কারণে অনেক কিছুই মানে খারাপ কিছু করাটা সম্ভবপর হয় না বা লুকানো ছাপানো খুব একটা যায় না। কিন্তু অতীতে এক সময় ছিল, এমনও আছে 30-32 বছর ধরে এই দেশে আছে, আসছে হয়তো গলাকাটা পাসপোর্ট দিয়ে এসছে, নাম পরিবর্তন করেছে, পরবর্তীতে আবার তার নিজের নাম পরিবর্তন করেছে, তারপর সে ওয়ার্ক পারমিট পেয়েছে, আপনি যেটা বললেন যে ট্যাক্স সাবমিট করেছে, কাজ করছে, সবই আছে এই ধরনের মানুষ, এবং সে বিয়েও করেছে সিটিজেনকে। তো এই ধরনের মানুষজনদের ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে আবেদন, বা তারা কি পেতে পারবে? কারণ সে তো প্রথমেই একটা ভুল করে বসেছিল বা কিছু তথ্য গোপন করেছিল। এক্ষেত্রে আপনার কি পরামর্শ? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ভাইয়া, আমি সবসময় আমার দর্শকদের উদ্দেশ্যে বলি যে honesty and sincerity may give you a difficult time, but it will always lead you to your destination. So যেটা আমি সবসময় বলি যে আপনার যদি দুটো নাম থেকে থাকে, disclose it, it's fine. অনেকেরই আছে, আমাদের বিশেষ করে বাঙালিদের আমরা একটা নিকনেম থাকে, একটা আরেকটা নাম থাকে, অনেক সময় এটা হয়ে গেছে, অনেকেরই হয়েছে। সো ডিসক্লোজ ইট এন্ড দেন উই ক্যান কাম টু আ সলিউশন। এরকম আমি অনেক ক্লায়েন্টের ডিল করেছি যাদের একের অধিক নাম আছে, এরকমও আছে 5-6 নামও আছে এরকমও। সো এগুলো আমরা ডিল করেছি। ইট ইজ নট ইজি বাট ইটস ডুয়েবল। তো সেই জন্য বলা হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা ডিসক্লোজ করে ফেলেন। দেখেন এই প্যারোল ইন প্লেসে আপনি এটা করতে পারেন, আপনি ইলিগাল যে এন্ট্রি করেছেন সেটা আপনাকে ফরগিভনেস দেওয়া হচ্ছে। সো ইটস আ ভেরি গুড প্রোগ্রাম, ভেরি গুড প্রোগ্রাম। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি মনে করেন যে কারো ক্রিমিনাল অফেন্স আছে, তাহলে সেই কেসগুলো আমাদের একটু স্পেশালি ডিল করতে হবে। তো এই ক্ষেত্রে একটু ভালোভাবে আপনাদের নজর দিতে হবে, এবং এই অপরচুনিটি দেখেন, অপরচুনিটি একবার আসে। তো যখন আপনি অপরচুনিটিটা পাবেন তখন সেটাকে ভালোভাবে সেটা ইউজ করা বেটার, বিকজ পে অ্যাটেনশন টু ইট, যেভাবে যত্ন সহকারে সে কাজটা করা উচিত বলে আপনি বললেন যে যারা এরকম ছোটখাটো ত্রুটি বিচ্যুতি করেছে বা অপরাধ করেছে, আমি যেটার উদাহরণ দিলাম সেটাও এক ধরনের ছোটখাটো অপরাধই ছিল। তো এক্ষেত্রে আপনি বললেন বিশেষ নজর দেওয়ার বিষয়টি ডিসক্লোজ করার জন্য বিশেষ নজর দিই, সেই নজরটা কি? তারা কি যেমন আপনি এখানে এনি আদার নেম ইউজ যদি বলা হয়, সেখানে ইউ ক্যান ডিসক্লোজ ইট, দ্যাট আপনি কোন নামে কিভাবে আসছেন, ইউ ক্যান ডিসক্লোজ ইট। বাট ভাইয়া, আমার সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যে যদি এরকম কারো থেকে থাকে, প্লিজ প্রফেশনালদের শরণাপন্ন হন এবং প্রফেশনালদের অ্যাডভাইস নিয়ে তারপরে এই সব জিনিস নিয়ে আপনারা মুভ করেন, বিকজ আদারওয়াইজ আপনি খামাখা একটা ঝামেলার সম্মুখীন হবে এবং কমপ্লিকেশন সৃষ্টি হয়ে যাবে আপনার কেসে। সো আপনি অলরেডি অনেক বছর এখানে আছেন, একটা অপরচুনিটি পেয়েছেন, সো ডোন্ট ওয়েস্ট ইট, জাস্ট ইউজ ইট প্রপারলি। অনেক ধন্যবাদ ঈশ্বর স্বামী, অনেকগুলো আপডেট আপনি দিয়েছেন এবং তৎপ্রেক্ষিতে কিছু আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম, সেগুলোর খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। আমরা এখন একটু মূল আলোচনায় যাব, যে মূল আলোচনার বিষয়টা হচ্ছে খুব সহজে কিভাবে সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করে আমেরিকার গর্বিত নাগরিক হওয়া যায়। এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন হয়তো আপনার কাছে থাকবে, যে যারা এই টেকনিকগুলো কি হতে পারে, যারা একটু ইংরেজি কম জানে তাদের ক্ষেত্রে কি হতে পারে, সিভিক্স যে পোর্শনটা রয়ে গেছে
সেখানে অনেকগুলো সেগমেন্ট আছে, N400 আছে, সবগুলোতেই কি পাশ করতে হবে কিনা ইত্যাদি বিষয়গুলো আপনার কাছে প্রশ্ন থাকবে। তবে তার আগে একটু ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়ে নেই। SMK আহসান তিনি বলছেন যে ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে DS-260 ফর্ম ফিল আপে নিকনেম ভুলবশত দিতে পারি নাই, এখন এমবেসি কল করেছে, সেক্ষেত্রে কিভাবে আমার এই নিকনেমটি ঢুকাবো, এই ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? ধন্যবাদ ভাইয়া। আপনাকে যখন DS-260 দেওয়া হয়েছে আপনি করেন নাই, ইটস ফাইন। আপনি যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অন্য কোনো নামে আপনি পরিচিত আছেন কিনা, আপনার অন্য কোনো নাম আছে কিনা, যদি জিজ্ঞেস করে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন। আর যদি জিজ্ঞেস নাও করা হয় আপনি অফিসারকে স্টিল উইলিংলি বলতে পারেন যে আমার নিকনেম এটা, আমি তখন ভুলবশত এটা দেই নাই, সো I want to add this, so they will help you to add it. তেমন কোনো সমস্যার কোনো ব্যাপার নয়, সমস্যার কোনো ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ SK আহসান আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা একটু হাফিজ আহমেদ তিনি একটি প্রশ্ন করছেন যে আমার ছেলের জন্য F2B-তে অ্যাপ্লাই করা হয়েছে, এখন আমরা সিটিজেন হয় কি কোনো সুবিধা পাওয়া যাবে, এটি তার প্রশ্ন। F2B-তে আপনার ছেলে আসবে হচ্ছে 16-এ। আপনি F2B-তে আপনার যখন আপনি সিটিজেন হবেন, সিটিজেন সবার জন্য বলছি, যেদিন আপনি সিটিজেন হবেন সেদিন থেকে আপনার সন্তানের এইজটা ফ্রিজ করে দেওয়া হয়। যেমন উনি যদি ধরেন 21 বছরের 10 দিন আগে ওনার বাবা সিটিজেন হয়ে গেলেন, ইন কেস আমি জাস্ট উদাহরণ সহকারে বোঝাচ্ছি, তখন ওনার বাচ্চাটার বয়স যদি অনেক বেড়েও যায়, 1 বছর 2 বছর বেড়েও যায়, স্টিল ও কনসিডার হবে আন্ডার 21 হিসাবে, বিকজ ওনার যখন 21 হওয়ার 10 দিন আগে ওনার বাবা সিটিজেন হয়ে গেছে, সো ওনার এইজটা ঠিক সেই জায়গায় ফ্রোজেন হয়ে গেছে। সো আমার মতে যখনই আপনি সিটিজেন হবেন ইউজুয়ালি এটা জানিয়ে দেওয়া উচিত USCIS কে আপনার ফাইলটা আপডেট করা। সামটাইমস আমরা দেখি যে সিটিজেনদের এটা পরে হয় এবং গ্রিন কার্ডের ভিসা নাম্বারটা আগে অনেক সময় দেখা যায়, বাট more or less in total, like as a whole, it's better আপনি যখন সিটিজেন হবেন এটা ইনফর্ম করাটা এবং ওই দিকে যাওয়াটা আমার মতে বেটার মনে করি আর কি। তাহলে এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, ধরুন যে আজকে আমি সিটিজেন, ধরুন আমি আমার আত্মীয় বা আমার যারা আছে তাদের বয়স এখন 20 বছর আছে, কিন্তু আমি আবেদন করলাম আমি সিটিজেন হওয়ার পরই, তাহলে এখনই তো 12, 14, 16 বছর লাগছে, তাহলে কি ওই ছেলেটির বয়স এখন 20 বছরের, আমি 21 বছরের নিচে আমি আবেদন করলাম, তাহলে কি তার বয়সটা তখন থেকেই ফ্রিজ হয়ে গেল? তার কি আর সেক্ষেত্রে এবং হি ইজ গোইং টু কাম অ্যাজ আ আন্ডার 21 চাইল্ড হিসেবে। আচ্ছা, আর আপনি অ্যাপ্লাই করেছেন, ইউ আর আ সিটিজেন, ইউ অ্যাপ্লাইড ফর হিম ওয়েন হি ইজ, এবং যেদিন আপনি সিটিজেন হয়েছেন সেদিনই তার বয়সটা ফ্রিজ হয়ে যাবে, বাট ইউ হ্যাভ টু লেট देम নো টু। অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টি অনেকেই জানতে চায়, সেই জন্যই প্রশ্নটি করলাম। তা আশা করি হাফিজ আহমেদ আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এবং খুশি হয়েছেন। শাহাদাত হোসেন আপনি যে প্রশ্নটি করেছেন, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে এই কতদিন সময় লাগবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা অতীতেও বলেছি, আজকেও বলছি যে এটির আসলে সঠিক বা বায়বীয় কোনো উত্তর আমরা দিতে চাই না, যে যেটি নিয়ে আপনি একটি কনফিউশনের মধ্যে থাকবেন, একটা আশা করে থাকবেন, তারপরে হবে না। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটি আপনি বলতে পারেন। সুতরাং এই কতদিন লাগবে এই প্রশ্নটি আমরা দিতে পারছি না বলে দুঃখিত। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য। নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। জি জি, রুমানা, ফ্লোরিডা থেকে। জি, আমি কল দিয়েছি 2 উইক আগে, আমি কল দিয়েছিলাম, অন্য একজন অ্যাটর্নি ছিল। তো তখন আমার হাজবেন্ডের সেপ্টেম্বরের 25 তারিখে আমার হাজবেন্ডের ইন্টারভিউ ডেট ছিল বাংলাদেশ এম্বাসিতে, বাট ওরা আবার পরে আমাকে ক্যান্সেল করে দিতে। তো বাংলাদেশের সিচুয়েশনের কারণে তো নেক্সট ডেটটা এখন আমি পাই নাই। আর আমি তখন মানে 2 উইক আগে আমি সিটিজেন ছিলাম না, তো আমি আজকে সিটিজেন হয়েছি। তো তখন আমি যে অ্যাটর্নিকে প্রশ্ন করেছিলাম যে আমি যদি সিটিজেন এখন হয়ে যাই, আমি কি আমার সিটিজেনশিপের ফর্মটা কি আপলোড করব, নাকি এটা আপলোড করলে আমার কেসটা কি চেঞ্জ হয়ে যাবে, আরো টাইম লাগবে কি?
তো তখন উনি আনসার দিয়েছিল যে না চাইলে ওটা মানে আপলোড করা দরকার নাই, একটা কপি আমার হাজবেন্ডের কাছে দিয়ে দেওয়ার জন্য যখন ওর ইন্টারভিউ ডেট দিবে। তো আমার কোশ্চেনটা হলো, এখন তো আমি জানি না আসলে 1 মাস 2 মাস 3 মাস কতদিন পরে ইন্টারভিউ ডেটটা দিবে। যদি আমি এটা আপলোড না করি সেক্ষেত্রে কি তখন ইন্টারভিউ সময় ওরা কিছু মানে এই কারণে আমার হাজবেন্ডের ইন্টারভিউ ক্যান্সেল হতে পারে বা কোনো ঝামেলা হইতে পারে কি? আর আমি যদি আপলোড করি, আমি আপলোডটা কিভাবে করব? জাস্ট কি আমার যে অ্যাকাউন্টটা আছে ইএসসি সেখানে অ্যাড ডকুমেন্ট আপলোড করলেই হবে? একটু কাইন্ডলি যদি এটা বলেন আমি খুবই উপকারী হব। অনেক ধন্যবাদ রুমানা আপনার প্রশ্নের জন্য। এই ব্যাপারে আপনার কি পরামর্শ আছে অ্যাটর্নি ইরশাদ সামি? ধন্যবাদ আপু। আমি যেটা সাজেস্ট করি আমার ক্লায়েন্টদেরকে, as soon as you become citizen you should let them know। ওইটা আপনি যেভাবে আপনার ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেভাবে অ্যাকাউন্টের মাধ্যমে আপলোড করতে পারেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আপনার হাজবেন্ডকে একটা কপি দিবেন, উনি ইন্টারভিউতে সাথে নিয়ে যাবে, দ্যাটস ফাইন টু। আর আপনার কেসটা ডিলে হবে কিনা, অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক এটা ডিলে করবে, বাট এটা আপনার কেসকে হেল্প করবে, বিকজ ইউ আর আ ইউএস সিটিজেন, ইউ হ্যাভ বেটার রাইট নাও দ্যান আদার্স। সেটাই আসলে, এটাই আর খুব একটা দেরি হওয়ার কথা নয়, কারণ অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যদিও একটু স্লোলি এগোচ্ছে, কারণ সব অফিসার এখনও এসে পৌঁছেনি, তবে সামনের অক্টোবর থেকে পুরোপুরিভাবে কাজ শুরু হয়ে যাবে এমনটি খবর আমাদের কাছে আছে। তো সুতরাং আমাদের ক্লায়েন্টরা অলরেডি ইন্টারভিউ ডেট পাওয়া শুরু করেছে। হ্যাঁ, সেটাই আমরা বলছি যে ডেট পাওয়া শুরু হয়ে গেছে। সুতরাং রুমানা, আপনার যে সেপ্টেম্বরের 25 তারিখে যে ডেটটি আপনার ছিল বললেন, তো সুতরাং খুব শীঘ্রই পেয়ে যাবেন। এবং আপনি এই ব্যাপারে যেহেতু সিটিজেন হয়ে গেছেন, আজকেই আপনাকে কংগ্রেচুলেশনস যে আপনি গর্বিত নাগরিক হয়েছেন আমাদের এই চমৎকার আমেরিকার আমাদের সুন্দর দেশটিতে। তো সেক্ষেত্রে আপনি আপনার কাগজপত্রগুলো যেভাবে বললো আপলোড করে দিন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, এবং একটি কপি আপনার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিন, যাতে ইন্টারভিউ দিন উনি এটাকে সাবমিট করতে পারে, তাতে ওনার জন্য আরও বেশি সহায়ক হবে। এটাই আপনার জন্য পরামর্শ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, আমার নাম হুসেন। জি, আমার নাম হুসেন। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম। আমি ইউএস সিটিজেন। এখন কবে অ্যাপ্লাই করেছিলেন? 2021 অ্যাপ্লাই করছি। একটু জোরে বলুন, আপনার কথা শুনতে কষ্ট হচ্ছে আমাদের, একটু জোরে বলুন। যদি আপনার কানে যদি হেডফোন থাকে হেডফোনটি খুলে ফেলুন, এবং টেলিভিশন যদি চালু অবস্থায় থাকে সেটি সাউন্ড কমিয়ে দিন। জি, কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলুন। জি, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2021-এ। আমি সিটিজেন হওয়ার পরে আপু বলছিলেন যে পেজটা প্রিন্ট হয়ে যায়। এখন আমার বাগনার বয়স হচ্ছে 16 ইয়ার্স। এখন তো প্রসেস তো অনেক সময় লাগে, ধরেন 12-13 বছর, 18 বছর লাগছে, 17 বছর, 18 বছর। তখন কি আপনার আমার বাগনা কি ধরেন যদি মেরিট হয়ে যায় ও আসতে পারবে নাকি, না ওকে আবার অন্য উপায়ে অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, মেরিট যদি হয়ে যায় এটাই সমস্যা হয়তো হবে। অনেক ধন্যবাদ হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। জি ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে জেনারেলি একটা প্রশ্ন উপদেশ দিচ্ছি যে আমরা অনেকেই অনেক সময় বাচ্চার বয়স যখন 21 হয়ে যায় তখন দৌড়ে অ্যাটর্নির কাছে আসে। তো আমি আমার সেই ক্লায়েন্টগুলোর জন্যই বলছি যে আপনারা যখন অ্যাপ্লাই করবেন এবং আপনারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করবেন, যখন আপনার অ্যাপ্রুভালটা আসবে, উইদিন 1 ইয়ার অফ ইয়োর অ্যাপ্রুভাল আপনাকে সিএসপি এর আন্ডারে, বাচ্চারা যদি মনে করেন যে আপনি ওভার এজ হয়ে যেতে পারে, so age limit which is over 21 হয়ে যেতে পারে, তো সিএসপি এর আন্ডারে তাদেরকে 2 বছরের একটা দেওয়া হয়, গ্রেস পিরিয়ড দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনার কেস প্রসেসিং হতে হতে বাচ্চারা ধরেন 2 বছরের গ্রেস পিরিয়ড দিলে যদি বাচ্চাগুলো আসতে পারে, তারা সেই বাচ্চাগুলোকে অ্যালাউ করে আসতে। ফর এক্সাম্পল, আপনার বাচ্চার এখন বয়স 23 হয়ে যাচ্ছে এবং আপনি যখন আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্রুভাল পেয়েছেন, উইদিন 1 ইয়ার আপনি তাদের জন্য সিএসপিএ অ্যাপ্লিকেশনটা করে রেখেছেন। তো এখন যখন তাদের বয়স, ইভেন দো তারা ওভার 23 হয়ে যাবে, কিন্তু সেই সিএসপি এর ল এর আন্ডারে তারা 2 বছরের গ্রেস পিরিয়ড পেয়ে
21-এর জায়গায় 23-ও তারা এখানে এন্ট্রি করতে পারবে। এটা হচ্ছে যে জেনারেলি আমাদের অসংখ্য দর্শকদের এটা প্রবলেম, এবং যারা নিজে নিজে অ্যাপ্লাই করেছেন অথবা অন্য প্যারালিগ্যালদের সাহায্য নিয়ে অ্যাপ্লাই করেছেন, অনেকেই এই প্রবলেমের সম্মুখীন। এবং যখন 21 হয়ে যায়, 24-25 হয়ে যায়, বাবা মার আসার সময় হয়, তখন তারা আমাদের কাছে আসেন যে আপনারা কিছু করেন। ইটস রিয়েলি টু লেট অ্যাট দ্যাট টাইম। তখন আপনি চাইলেও কিছু করা সম্ভব না। সো এই জন্য তাদের উদ্দেশ্যে আমার এটা বলা। আরেকটা হচ্ছে, বাচ্চা যদি আপনি মনে করেন যে এইজড আউট হয়ে যায়, তাহলে আপনার কাছে অন্য উপায় আছে। ফর এক্সাম্পল, আপনি এখানে তাদেরকে স্টুডেন্ট ভিসা আনতে পারেন। তাদের যদি কোনো ম্যারিড বেসিসে কারোর সাথে বিয়ে শাদী হয় ইউএস সিটিজেনের সাথে, তখন তারা আসতে পারে। অথবা কোনো চাকরি নিয়ে ইবি ভিসাতে তারা আসতে পারে। বিভিন্ন পথ। কিন্তু ওনার প্রশ্নটা ছিল, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে ওনার বোনের বাচ্চার যদি বিয়ে হয়ে যায়। দেখেন, আমরা আগেই বলেছিলাম আগে অনেকগুলো অনুষ্ঠানে যে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার, আপনার বোন এখানে আপনার স্পন্সর করছেন, আপনি আপনার বোনকে, উনি আসতেছে বেনিফিশিয়ারি আপনার পিটিশনে, এবং উনি হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার হবেন উনি আসলে। ছেলে যদি বিয়ে হয়ে যায়, obviously আন্ডার 21 থাকলেও ছেলে বা মেয়ে যদি বিয়ে হয়ে যায়, তারা অ্যাপ্লিকেশন থেকে বাদ পড়ে যাবে, ইভেন দে আর আন্ডার 21। এবং উনি বলছেন যে উনি সিটিজেন, সেক্ষেত্রেও একই তো নিয়ম। একই, এটা হচ্ছে যে প্যারেন্টস, উনি তো ওনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে, এবং ভাই বোনের বাচ্চা কাচ্চার কথা বলতেছে উনি। তো যারা, প্রথম কথা হচ্ছে যে গ্রিন কার্ড হোল্ডারের চিলড্রেন যখন বিয়ে করে ফেলে, তখন সেই অ্যাপ্লিকেশন গুলো অটোমেটিকলি ডিনাইড হয়, বিকজ ওরা ম্যারিড চিলড্রেন। গ্রিন কার্ড হোল্ডাররা ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতে পারে না। বাট আপনি যখন সিটিজেন হয়ে যাবেন আবার, তখন আপনি আপনার সেই ম্যারিড চিলড্রেন গুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো খালা বা মামা যখন অ্যাপ্লাই করে, তাদের ভাই বোনের বাচ্চারা যখন আসতে চায় এবং তারা যদি বিয়ে হয়ে যায় ইভেন আন্ডার 21, তারা প্যারেন্টস এর ওই অ্যাপ্লিকেশনে আসতে পারবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের আরও টেলিফোন আছে, বেশ কয়েকজন লাইনে আছেন এবং দুই একজন আমাদের ফেসবুকেও প্রশ্ন রেখেছেন। সবগুলোই নেওয়ার চেষ্টা করবো এবং আমাদের নির্ধারিত আলোচনাটিও আমরা শুরু করতে চাই, তবে একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি ইরশাদ সামি, আমরা বিরতির আগে বলেছিলাম আরও বেশ কয়েকজন দর্শক আমাদের টেলিফোনের লাইনে আছেন, আমরা তাদের ফোনগুলো নিয়ে আমাদের নির্ধারিত আলোচনা শুরু করব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আয়াজ বলছিলাম টেক্সাস থেকে। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, আমি আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করি 2022 এর অক্টোবরে, আমার প্রায়োরিটি ডেট অক্টোবরে, এবং আমার ডিকিউ হয় সেপ্টেম্বর 2023-তে। আমি এখন ওয়েট করছি আসলে ইন্টারভিউর জন্য। আপনি কি সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার? জি, আমি ইউএস সিটিজেন। আমি ইউএস সিটিজেন। জি, আমি সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করি। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে এখন তো ইন্টারভিউর জন্য ডেট এখন অনেকেই দেখলাম পাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার রিসেন্টলি আমি যখন DS-260 ফিল আউট করি, তখন আমার ওই DS-260 ফিল আউট করার সময় আমার যে কারেন্ট অ্যাড্রেস আছে সেটা আমার চেঞ্জ হয়ে যায়। এখন আমি অন্য জায়গায় এখন চলে আসি, তো আমি অ্যাড্রেস চেঞ্জটা কিভাবে করব DS-260-তে? এটা হলো মেইন কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি যখন DS-260 ফিল আউট করি, আমি আমার হোম অ্যাড্রেসটা, কারেন্ট অ্যাড্রেসটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু গ্রিন কার্ডের জন্য যে অ্যাড্রেসের কথা ওরা বলেছিল যে গ্রিন কার্ডটা আপনার স্পাউসের কোন অ্যাড্রেস পাঠানো হবে, সেটা আমি আমার এক আন্টির অ্যাড্রেস দিছি, যেটা অলওয়েজ থাকবে, চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমি যদি এখন চেঞ্জ করতে চাই আমার কারেন্ট অ্যাড্রেসটা, আমি সেক্ষেত্রে কি করব? অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন জানাবা অ্যাটর্নি ইরশাদ সামি।
ভাই আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন DS-260 তে। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি যেটা বলতেছেন যে ওনার ওয়াইফের গ্রিন কার্ডটা কোথায় আসবে, ওনার অ্যাড্রেস দেয়া আছে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, উনি যদি ওখানে ওনার চিঠি পেয়ে থাকেন তাহলে ওটা ওখানে থাকলে কোনো অসুবিধা নাই। ওনার কারেন্ট অ্যাড্রেস এটা। ইউজুয়ালি আমরা যেটা সাজেস্ট করি যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাই আপনার সবখানে USCIS এর অথবা যে কোনো ইমিগ্রেশন পারপাসের জন্য একটা অ্যাড্রেস ইউজ করা বেটার। আরেকটা হচ্ছে যে আরেকটা অ্যাড্রেস আপনি ইউজ করতে পারেন যে আপনার অ্যাটর্নির অ্যাড্রেসও আপনি ইউজ করতে পারেন, যেহেতু উনি নিজে করেছেন, ওনার নিজের অ্যাড্রেস এবং আন্টির অ্যাড্রেস দিয়েছেন। সো উনি যদি আপডেট করতে চায়, আন্টির অ্যাড্রেসে সবকিছু আসতে চায়, হি ক্যান ডু দ্যাট। না, ওনার ওয়াইফের আন্টির অ্যাড্রেস আগে ইউজ করেননি, উনি তো ওনার অ্যাড্রেসে ইউজ করেছেন, হয় সম্ভবত ভাড়া বাসায় থাকেন, এখন আবার নতুন আরেক জায়গায় যাচ্ছেন, সেইটা DS-260-তে ওইটা হয়তো আপনার চেঞ্জ করবে। কিন্তু উনি চাচ্ছেন যে ওনার ওয়াইফের যে গ্রিন কার্ডটা যদি যখন এই হবে আসবে, সেই অ্যাড্রেসটা ওনার আন্টির বাসায় দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? সেটা উনি অলরেডি দিয়েছেন। আচ্ছা, I think he already gave that address. আচ্ছা, it's fine. ওটা যদি ওনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় it's fine. আচ্ছা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই। অনেক ধন্যবাদ জনাব। আজ আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দুটো প্রশ্ন ছিল, দুটো প্রশ্নের উত্তরই পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করবে আর কি। জি। তো তার ভাই হলো ডাবল সিটিজেন, বাংলাদেশের তো সিটিজেন আছে, সে ইউকেরও সিটিজেন এবং সে এখন ইউকে লিভ করতেছে। আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি একটু ভালো করে বলবেন। আপনি কি বুঝতে পারছেন? ওনার ওয়াইফ, আমার ওয়াইফ বাংলাদেশের সিটিজেন, ভাইয়ের জন্য অ্যাপ্লাই করবে। তো তার ভাই এখন ইউকে তে আছে। আচ্ছা আচ্ছা, ইউকে সিটিজেন। জি। এবং সে বাংলাদেশেরও সিটিজেন। আচ্ছা। এখন আমরা যখন অ্যাপ্লাই করব, এটা কি তাকে ইউকের সিটিজেন দিয়া ইউকের অ্যাড্রেস দিয়া করব নাকি বাংলাদেশেরটা দিয়ে করব? আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন। এবং সাথে আরেকটা প্রশ্ন যে কি কি সার্টিফিকেট লাগতে পারে আর কি আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা করার ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। আমার সাজেশন হচ্ছে উনি যদি ইউকের রেসিডেন্ট হয়, ইউকের সিটিজেন হয় এবং ওখানে ওখানেই থাকে, তো উনি ওই অ্যাড্রেসটা ইউজ করতে পারে। বাংলাদেশের অ্যাড্রেস ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। ইউকেটাও ইটস ফাইন, you can use that address. এবং সার্টিফিকেট বলছো উনি কি কি সার্টিফিকেট, যেমন ওনার বার্থ সার্টিফিকেট, ওনার ম্যারেজ সার্টিফিকেট, চিলড্রেনদের বার্থ সার্টিফিকেট, ওনার ওয়াইফের বার্থ সার্টিফিকেট, এগুলো সব ধরনের সার্টিফিকেট। এবং উনি আরেকটা বলেছে ইউকের সিটিজেন, সো ইউকেতে যদি সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটাও ওনাদের সাথে রাখতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেহেতু ইউকে সিটিজেন, সেক্ষেত্রে ইউকে সিটিজেন দিয়ে করাটাই বেটার এবং যে সার্টিফিকেট লাগবে সবগুলোই বলা হয়েছে। আশা করি আপনার আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আব্দুল হালিম, এলমোর লাগান থেকে বলছি। জি। আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছি 2010 সালে। জি। 6 মাস পর আমি ওই অ্যাপ্রুভাল পেয়েছি কেসগুলি। জি। এখন আমার ভাইতে একজন আছে, তার বয়স এখন 19 বছর। জি। এখন যে হারে এরা ডাকতেছে, দেরি হচ্ছে, তা তো হ্যালো। জি। এরা যে হারে ডাকতেছে, যদি 21 বছর পার হয়ে যায়, আমি সন্দেহ করতেছি এই ব্যাপারে কোনো বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব হালিম। অ্যাটর্নি ইরশাদ সামি। জি ভাইয়া, বিকল্প আছে অবশ্যই। আপনি স্টুডেন্ট ভিসায় আপনার বাচ্চাকে এখানে নিয়ে আসতে পারেন, যেহেতু সে এখনো 19 আন্ডার এজ আছে। ইউ ক্যান ব্রিং হিম হিয়ার। আরেকটা জিনিস করা যায়, যেটা অনেকেই করে, যে গার্ডিয়ানশিপ দিয়েও বাচ্চাকে নিয়ে আসা যায়। সো এটা আরেকটা ওয়েতে আনা যায়, যদি প্যারেন্টস অ্যালাউ করে আর কি। অনেক ধন্যবাদ জনাব হালিমা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। যেহেতু
10 সালে আপনি আবেদন করেছেন, তার মানে এখন চলছে 2007-এর আগস্ট, 1 আগস্ট। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে আরও 3-4 বছর দেরি হবে। ইতোমধ্যে আপনার ভাতিজার বয়স 19 তো হয়ে গেছে, সুতরাং সেটা ক্ষেত্রে একটু সমস্যাই হতে পারে। তো সেক্ষেত্রেও বিকল্প যে পথ আছে সেটাও বলা হয়েছে, আপনি চিন্তা করে দেখতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি ইশরাত সানি, আমি আরেকটা আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কোনো মা বাবা তাদের সন্তানদের জন্য অ্যাপ্লাই করে আছেন, ওয়েট করছেন, এবং বাচ্চারা এখনো 21 হয় নাই, 21 ছুঁই এরকম যদি কেউ সিচুয়েশনে থাকেন, তাদের এক্সপারডাইটেড কেসগুলো গ্রান্ট হচ্ছে এবং বাচ্চারা 21 হওয়ার আগেই তাদেরকে ভিসার জন্য কল করে ইমিডিয়েটলি তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হয়। সো কেউ যদি এই সিচুয়েশনে থাকে, দে ক্যান গেট দিস হেল্প, এক্সপারডাইট করতে পারে। এটি একটি ভালো আপডেট এবং সুখবরও বটে। এবং আরেকটা এক্সপারডাইট করতে পারে যদি হাজব্যান্ড ওয়াইফ ওয়েটিং এ আছে এবং তাদের ফিজিক্যাল অথবা মেন্টাল কন্ডিশন যদি দেখানো যায়, তাহলে সেই ভিসাগুলো এক্সপারডাইট করা যায়, সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের নির্ধারিত আলোচনায় আসতে চাই। সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার যে খুব সহজে পাশ করে একটু টেকনিক যদি বলেন, কারণ হাতে আমাদের সময় নেই, 5-7 মিনিট সময় আছে। ভাইয়া, সিটিজেনশিপ ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল। দেখেন, যে কোনো পরীক্ষার আগে পড়াটা মনে হয় যে অনেক কঠিন, কিন্তু যখন আপনি পরীক্ষা দিয়ে ফেলবেন তখন মনে হয় যে আসলে যতটা আমি কঠিন মনে করেছিলাম ততটা না। তো সিটিজেনশিপটা যেমন আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করা থেকে পরীক্ষা পর্যন্ত এখন 4-5 মান্থস সময় দিচ্ছে। সো 4-5 মান্থস ইজ এনাফ টাইম। আপনি যেটা করতে পারেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের অফিস থেকে যারা অ্যাপ্লাই করে তাদেরকে আমরা প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টার একটা ট্রেনিং ক্লাস দেওয়া হয়। এটা পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। সো আমরা তাদেরকে প্রথম থেকেই ধরেন উইকলি বেসিসে একটা অল্প করে তাদেরকে শেখানোর একটা ব্যবস্থা করি, এবং রেপিটেশন, বারবার প্র্যাকটিস করলে যে কোনো জিনিস ইজি হয়ে যায়। এটাই হচ্ছে মূল, যেটা ইজি করা আপনার প্রশ্ন, এবং প্রিপারেশনটা আপনার ভালো হলে পরীক্ষাটা আপনার অটোমেটিকলি ভালো হবে। সো প্রিপারেশনের উপরে আমরা বেশি জোর দেই। এবং আমি যেটা বলি, প্রথমে যদি কোনো কাউকে মনে হয় যে এই স্টুডেন্টটা আসলে খুব বেশি কাঁচা এবং বেশি উইক, তাকে কি করা সম্ভব, তো তাদেরকে আমরা প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফাইল করার সাথে সাথে যে ট্রেনিং ক্লাসে বলি যে আপনারা এভরি ক্লাসে আসবেন। যদি মনে করি যে ফোনে তারা ক্লাস ফলো করতে পারছেন না, তখন তাদেরকে আমরা বলি যে আপনারা ইন পার্সন আসবেন। সো আমরা 1-to-1 ক্লাস নেওয়া হয় তাদেরকে, যে কিভাবে শেখানো যাবে। তো ছোট করে ধরেন 4-5টা প্রশ্ন উইকলি তাদেরকে আমরা দেই। তো ফর এক্সাম্পল, আপনি যদি এক সপ্তাহে 5টা করে ফর এক্সাম্পল প্রশ্ন শিখেন, সো আপনার 1 মাসে আপনার 20টা হবে, 2 মাসে 40টা, এবং এরভাবে আপনি বিল্ড আপ করবেন। সো এভরি উইকে যখন আপনি আসবেন, তখন প্রথম 5টা আপনি যেটা শিখেছেন সেটা, এবং নতুন আরো 5টা শেখানো হয়, এবং লিখে শেখা। এটা একটা ইজি পন্থা। আবার ইউটিউবে অসংখ্য ইন্টারভিউর প্রশ্নগুলো বারবার বলতে থাকে। ফর এক্সাম্পল, আপনি বাসায় বসে বেবি সিটিং করেন, আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি প্রশ্নগুলো শুনতে পারেন। আপনি রান্না করছেন, রান্নাঘরে ব্যাকগ্রাউন্ডে আপনি এটা ইনস্টেড অফ মিউজিক অথবা নাটক না দেখে আপনি এই প্রশ্নগুলো শুনতে পারেন, বারবার শুনবেন, এবং বারবার শুনতে আপনি এটাতে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। সো অফিসার যখনই বলবে, ইভেন তো আপনার ইংলিশে আপনি অনেক কাঁচা, অফিসার হয়তো অনেক অ্যাকসেন্টের সাথে কথা বলছে, কিন্তু আপনি যেহেতু এটা পড়েছেন, যেহেতু প্রশ্নটা জানেন, তো অফিসার বলার সাথে সাথে আপনি উত্তরটা দিতে পারবেন। দিস মেক্স ইট ইজিয়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এত লম্বা সময় ধরে এভরি উইকে কয়েকজনের হয়, তো আমরা ওখানে আমরা দেখে আসছি যে ক্লায়েন্টদেরকে কোন প্রশ্ন রিডিং লাইনগুলো তারা দেয়, কোনগুলো রাইটিং করতে দেয়, তো সেগুলো আমরা আমাদের শর্ট ফর্মে করে নিয়ে আসি। তো ওগুলো আমরা ক্লায়েন্টদেরকে শেখাই, যাতে ক্লায়েন্টরা ইজিলি পাস করতে পারে। তো এক্ষেত্রে একটি সমস্যা আছে যে অনেকেই আমরা আবেদন যারা করি, এটা তো আপনি আপনার হয়তো কথা বললেন, কিন্তু সামগ্রিক অর্থে যদি দেখি যে অনেকেই আমরা নিজেরাই আবেদন করি, অথবা কোনো একটা অফিসে যে আমরা যারা এগুলো কাজগুলো করে তারা করি, কিন্তু এটি আমাদের সিটিজেনশিপ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে N400। এটা অনেকেই আমরা খেয়াল রাখি না
যে কারণে আমরা সিভিক্সের উপরে খুব জোর দিয়েছি, ইকোনমিক্স জিওগ্রাফির উপরে জোর দিয়েছি, 100টা প্রশ্নের উপরে জোর দিয়েছি, কিন্তু N400-এর ক্ষেত্রে দেই না এবং ক্ষেত্রে অনেকেই ফেল করে। এই ক্ষেত্রে আপনার পরামর্শ? ভাইয়া এই N400-এ আপনার দেখতে হবে only 6 কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ইয়েস, বাকি সব কিন্তু নো। সো আপনি 6 কোয়েশ্চেনকে যদি বুঝে আন্ডারস্ট্যান্ড করেন ভালো মতো 6টাকে, বাকি সব তো আপনি জানেন নো। সো এইটা করা একটা ইজি ওয়ে। আরেকটা হচ্ছে যে আপনি ডিফিকাল্ট যে জিনিসগুলো আপনি বসে, আপনার যারা ফ্যামিলিতে ইংলিশ ভাষাভাষী আছেন, যারা বাচ্চারা থাকে, অনেক সময় হাজব্যান্ড থাকে, ওয়াইফ থাকে, হোয়াট এভার হু এভার ইট ইজ দেয়ার, আপনি তাদের শরণাপন্ন, তাদের সাথে বসে যেই শব্দগুলো আপনি বুঝতে পারছেন না সেগুলো আন্ডারলাইন করে সেগুলোর উপরে একটু সময় যদি স্পেন্ড করেন তাহলে এটা ইজি হয়। আমরা যারা আমরা মনে করি যে যারা ইংরেজিতে অনেক দুর্বল, তাদেরকে আমরা খালি ওই 6টা প্রশ্নগুলো ভালো করে আন্ডারস্ট্যান্ড করে শিখায় দেই, বাকিটা মনে বলে যে বাকিটা নো, বাট তুমি লিসেন করবে অফিসার কি বলতেছে। সামটাইমস অফিসার আপনাকে নো কোয়েশ্চেনের মধ্যে ইয়েস শুরু করে দেয়, বাট তখন আপনাকে পে অ্যাটেনশন করতে হবে। বাট এখন এই সময় ইউজুয়ালি তারা চাচ্ছে যে ইলেকশনের আগে আগে সবাই সিটিজেন হয়ে যাক, যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং। এটা একটা অলওয়েজ ইলেকশনের আগে এই জিনিসটা হয়। সো এখন যারা পেন্ডিং আছে তাদের জন্য এক্সামটা ভেরি ইজি। এবং আরেকটা, যদি আপনি এখনো ফাইল না করে থাকেন, স্টিল ইউ হ্যাভ টাইম, কারণ নভেম্বরে ইলেকশন হবে, ইউ স্টিল হ্যাভ টাইম। ওরা তাড়াতাড়ি প্রসেস করছে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন গুলো। সো অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনি এখন যদি করে দেন, ইটস বেটার ফর ইউ, কারণ তারা তাড়াতাড়ি পাস করাবে। এখন তাদের মোটিভটা হচ্ছে পাস করেই দেওয়া। সরি, কেউ যদি প্রথমবারে যে কোনো কারণেই হোক ফেল করে, তাকে কি আবার ডাকা হয় নাকি নতুন করে আবেদন করতে হবে তাকে? দুটো অপরচুনিটি দেওয়া হয় ইউজুয়ালি। আচ্ছা, একবারে আপনি যদি না পারেন, সেকেন্ড টাইমে আপনি ওই ইন্টারভিউটা রিস্কেজুয়াল করতে পারেন, এটা একটা। এবং রিস্কেজুয়ালটা আপনি কোনো গুড রিজনে হতে হবে। ইফ দ্যার ইজ এনিথিং, এনি ডেথ অর এনিবডি ইজ সিক, এনিথিং লাইক দ্যাট, গুড রিজন হতে হবে। এটা অর্থাৎ একবার সুযোগ দেওয়া হয়। আপনার অ্যাটর্নি বেশি একের অধিকবার অ্যাটর্নি থাকলে দে ক্যান রিস্কেজুয়াল করতে হবে। কোনো সমস্যা থাকলে রিস্কেজুয়াল করা যায়, একের অধিক বার করা যায়। অ্যাটর্নি ইরশাদ সামি, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই সীমানার টপকানো কঠিন হচ্ছে, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি ইরশাদ সামি, আমি জানি আজকে হয়তো উইকেন্ড, সেক্ষেত্রে আপনিও অনেক ব্যস্ত ছিলেন, এই দিনে অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ততা উপেক্ষা করেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সবচেয়ে আমার ভালো লাগছে যে আপনি হয়তো আপনার অফিসের কথা বলেছেন, কিন্তু সিটিজেনশিপ পরীক্ষা পাশ করার টেকনিকটা আপনি খুব সুন্দর করে বলেছেন, যে খুব সহজে কিভাবে আজকে আমার সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করা যায়। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ। এবং মিলাদের নবীর সময় এখন, আমি সেজন্য সবাইকে, আমাদের দর্শকদের শুভেচ্ছা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। আপনাকেও আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইমিগ্রেশনের কিছু আপডেট দিয়েছিলাম এবং সিটিজেনশিপ পরীক্ষার পাশ করার সবচেয়ে সহজ টেকনিক কতগুলো বিষয় আমরা আলোচনা করেছি। আশা করি এই টেকনিকটি অবলম্বন করলে সামনে নির্বাচনের আগে খুব দ্রুত সিটিজেনশিপ পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এবং পাশও হচ্ছে, উদার ভিত্তিতেই পাশ করে দেওয়া হচ্ছে। এই সুযোগটি আপনারাও গ্রহণ করুন। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।